নমস্কার। আজকে আমাদের পঞ্চম পর্ব অপরাজিতারা শুরু করছি। আমি বাসব দত্তা। এদের ঘটনা আমি যত পড়ছি তত অসম্ভব অবাক হচ্ছি, এবং আমি এতদিন ধরে জানতাম না বলে আমি সত্যি খুব লজ্জিত। মানে যেভাবে জানা দরকার সত্যিই জানতাম না, এবং আমি জানি না আপনারা জানেন কিনা, এবং সেই জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস যাতে এনাদের কথাগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, কেউ বলুন তো, পারবেন, সে আপনি পুরুষই হন বা মহিলাই হন, একজন অচেনা, একদম অজানা আরেকজন মানুষের সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে একই ছাদের তলায় দিনের পর দিন অভিনয় করে যেতে হবে, এবং সেটা কেউ যেন টের না পায়, তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধুই আছে দেশের টান। আমি পারতাম না। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি এরকমই এক ভয়ানক কাণ্ড করেছিলেন। এই ভদ্রমহিলার জন্ম হয় 1909 সালে অবিভক্ত ভারতবর্ষের খুলনায়। বাবা শ্রী অবিনাশ গাঙ্গুলি ছিলেন স্কুলের শিক্ষক এবং সমাজ সংস্কারক। তিনি দিয়েছিলেন মেয়েকে এই সমাজ সংস্কারের পথে এগিয়ে। আর মা ছিলেন শ্রীমতী সরলা সুন্দরী দেবী। তিনি এক কথা যদি বলা হয়, বলা যেতে পারে উনি ঘরেই থাকতেন, কিন্তু ঘরে থেকেই করে যেতেন এই স্বদেশী আন্দোলনের কাজ। সে আমরা বলি যাকে পরোক্ষভাবে, যাই হোক, মানে উনি স্বদেশী কাপড় এবং বিভিন্ন দ্রব্য এগিয়ে দিতেন মানুষের সামনে, যাতে সেগুলো অবভিয়াসলি সবার কাছে পৌঁছে যায়। তার কাছ থেকেই মেয়ে পেয়েছিলেন মূল্যবোধ এবং নিয়মানুবর্তিতা। 1924 সালে এই মেয়েটি ঢাকার ইডেন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, ভর্তি হন আইএ পড়তে, এবং তারপরে তিনি চলে আসেন কলকাতায়। সেখানে যোগ দেন ছাত্রী সংঘে। তারপরে আলাপ হয় কল্পনা দত্তর সঙ্গে, যার সূত্রে তিনি পৌঁছে যান যুগান্তর পার্টিতে। ইতিমধ্যেই তিনি যোগ দিয়েছেন একটি স্কুলে, স্কুলটির মূক এবং বধিরদের জন্য স্কুল, সেখানে সরকারি স্থায়ী চাকরি। এবং তার অবদানে অত্যন্ত খুশি হয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে পাঠানোর ব্যবস্থা করছে আমেরিকাতে আরও উচ্চ শিক্ষার জন্য। ঠিক এই সময় ঘটে গেল আরেকদিকে আরেক কাণ্ড, সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাস্টারদার নেতৃত্বে এক বিশাল যুবক যুবতীরা জড়িয়ে পড়েছিলেন এই আন্দোলনে। সেই গল্প আমরা নিজেরাও জানি এবং আমি আগের বারও বলেছি। তো এবারে এই মানুষগুলোকে লুকোতে হবে। এরা তো পালিয়ে বেড়াচ্ছেন ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে। তো এবারে লুকোনোর তো একটা জায়গা চাই। এক্ষেত্রে লুকোনোর আদর্শ জায়গা এই সময় ছিল চন্দননগর, কারণ সেখানে ফরাসি পুলিশের আন্ডারে। তো কিন্তু সেখানে লুকোতে চাই বললেই তো লুকোনো যাবে না। তখন কেউ অল্প বয়সী যুবকদের জন্য বাড়ি ভাড়া দিতেন না কোথাওই। তো তার জন্য কি দরকার? একটা সংসার, স্বামী স্ত্রী। কিন্তু সেই অভিনয় করবে কে? এই সময় চোখ পড়ে এই মেয়েটির ওপর। যুগান্তর দলে যে অলরেডি তিনি ছিলেন, তাকে বলা হয়, তিনি তখন অবিবাহিত, তিনি আজীবন অবিবাহিতই ছিলেন। তাকে বলা হয় তাকে কলকাতা থেকে যেতে হবে চন্দননগরে, সেখানে থাকতে হবে একজন একদম সম্পূর্ণ অচেনা, তাকে তিনি চেনেনই না, শুধু জানেন তিনিও এই স্বদেশী আন্দোলনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত, সেরকমই একজনের সঙ্গে শাঁখা পলা সিঁদুর পরে স্বামী স্ত্রী হয়ে থাকতে হবে। ভেবে দেখবেন, এটা 95 বছর আগের কথা বলছি। খুব সহজ ছিল না কাজটা। শুধু সহজ ছিল না, বেশ কঠিন। মানে আজকেও আমরা সেই কাজটা করে উঠতে পারবো না।
তাদের সেই অভিনয়ের সংসার শুরু হলো এবং সেই অভিনয় এতটাই সুন্দর হতে হবে যে যারা এসে এখানে থাকবেন সেই বিপ্লবীরাও যেন টের না পায় যে এরা স্বামী স্ত্রী নয়। সুতরাং কাজটা অসম্ভব কঠিন ছিল। তাই শুরু হলো থাকা। কাজ পেলেন একটা ছোট স্কুলে, মানে ছোট ওইখানকারই জায়গার একটা ছোট্ট স্কুলে, প্রাইভেট স্কুলে, প্রাথমিক বিদ্যালয় উনি চাকরিতে ঢুকলেন। সকালবেলা উনি চাকরিতে বেরিয়ে যেতেন এবং ওনার অভিনয়ে করছিলেন যিনি স্বামী হিসেবে শ্রী শশধর আচার্য, তিনিও রেলে চাকরি করতেন, তিনিও সকালে বেরিয়ে যেতেন এবং তাদের এক দাসী ছিল যাকে তাঁরা মা হিসেবে সাজিয়েছিলেন সেই অভিনয়ের পাঠ হিসেবে। তো এইভাবেই চলছিল। এর মধ্যে এক এক করে এসে যোগ দিলেন এই পালিয়ে বেড়ানো যুবকেরা। একসঙ্গে অনেককে দেখালে চলবে না, তো সেজন্য একে একে আসছিলেন। চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে ছিল, কারণ অতগুলো ছেলে এসে, অনাত্মীয় যুবক, এবং তারা সবাই তখন জানে এই ঘটনার কথা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা। সুতরাং সবার কাছেই একটা সন্দেহের ব্যাপার ছিল। সুতরাং সেটা সম্পূর্ণ লুকিয়ে তাদের জন্য রান্না বান্না করে তাদের একসঙ্গে রেখে যাতে, এবং কেউ যাতে টের না পায়, এরকমই চলছিল। মানে এই ভদ্রলোক, তার কথাও আর একটু বলি, যিনি শশধর আচার্য, যিনি এনার স্বামী হিসেবে অভিনয় করছিলেন, তিনিও কিন্তু শুধু একটা, সবচেয়ে বড় কথা, এক বাজার থেকে এইটুকু বাজার করে আনলে চলবে না, বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে বাজার করতে হবে, না হলেই চোখে পড়বে পুলিশের। এইভাবেই ওনাদের দিন কাটছিল। ছিলেন অনন্ত সিংহ, লোকনাথ বল, গণেশ ঘোষ, আনন্দগুপ্ত, জীবনলাল ঘোষাল, তাদের আদরের পুটিদির কাছে, মানে এই ভদ্রমহিলার কাছে। এই যে একই সঙ্গে যেমন এক দল ছেলে মেয়ে তারা ব্রিটিশ শাসন তুচ্ছ করে ঘুরে বেড়াচ্ছে দেশের স্বাধীনতার জন্য, তেমনি ঠিক উল্টো দিকে আরেক দল আছে যারা ব্রিটিশ পুলিশের কাছে ভালো সাজার জন্য এইসব খবরগুলোই দিয়ে বেড়াচ্ছে, ব্রিটিশ পুলিশকে এই সমস্ত ডেরার খবর দিয়ে বেড়াচ্ছে। সেরকমই একজন ছিলেন কালীপদ, যিনি কিন্তু যুগান্তর দলেরই এক কর্তা ব্যক্তি ছিলেন। তিনি এই ডেরার খবর গিয়ে দেন চার্লস ট্যাগার্টকে। চার্লস ট্যাগার্ট এটারই অপেক্ষায় ছিলেন। এক রাতে, পয়লা সেপ্টেম্বর গভীর রাতে, চার্লস ট্যাগার্ট 10-12 জন ব্রিটিশ সৈনিককে নিয়ে হাজির হয় সেই বাড়িতে। খুব নিঃশব্দে ঢোকে, এমনকি পায়ের জুতোগুলো খুলে তারা কেজ পরে নিয়েছিল। গভীর রাত, সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎ কোনো শব্দে ঘুম ভাঙে এবং তারা প্রত্যেক মুহূর্তে তৈরি থাকতেন। দৌড়ে বেরোতে যাচ্ছেন, শুরু হলো গুলিবর্ষণ, দুই দিকের গুলিগোলা চলছে, সারা চন্দননগর সচকিত। পালাতে পারলেন না। ধরা পড়লেন লোকনাথ বল, অনন্ত সিংহ এবং গণেশ ঘোষ। জীবনলাল ঘোষাল পাঁচিলে চড়তে গিয়ে ওখানেই গুলিতে, ওইখানেই মৃত্যু হয় তার। আর ধরা পড়লেন এই ভদ্রমহিলা পুটিদি এবং তার স্বামী শশধর আচার্য। চার্লস ট্যাগার্ট সেখানেই শুরু করলেন তাদের ওপরে অত্যন্ত অত্যাচার। তাকে, এই মহিলাকে রাস্তায় ফেলে চার্লস ট্যাগার্ট কিল, চড়, ঘুষি, লাথি কি মারেননি, এমনকি চুল টেনে ধরে নিয়ে গেছেন রাস্তা দিয়ে। এই নাকি আমরা সবসময় বলি যে ইউরোপীয়রা ভীষণ ভদ্র এবং তারা রাজার জাত। এনিওয়ে, অবিলম্বে হিজলি ডিটেনশন ক্যাম্প, 6 বছরের জেল। কিন্তু ওই যে একটাই কথা, এদের আটকে রাখা যায় না। 42 সালের আন্দোলনের সময় ওনারা বেরিয়ে এলেন, তার আগেই বেরিয়ে এসেছিলেন। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে আবার লাফিয়ে পড়লেন। যদিও এই আন্দোলনের সঙ্গে উনি সহমত ছিলেন না, কিন্তু উনি আবার বেশ কিছু এই আন্দোলনে জড়িত নেতাদের তার কাছে লুকিয়ে রাখলেন। আবার ধরা পড়লেন, আবার জেল। এইভাবেই স্বাধীনতা এলো। কিন্তু
আমরা তো ভারতবাসী, আমরা সেই অর্থে এই মানুষগুলোকে কোনোদিন মনে রাখতে চাইও নি এবং মনে রাখিও নি। 1948 সালে মানে আমাদের স্বাধীনতার পরে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ভারত সরকার নাকি আবার জেলে পাঠান। কেন? তিনি নাকি বিপজ্জনক দেশের জন্য। এই হচ্ছে আমাদের মানে যারা বিপ্লবী ছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আরও বাকি ছিল 1965 সালে ইনি একটা বাস দুর্ঘটনায় পড়েন কলকাতা শহরে। ছোট, এমন কিছু বড় দুর্ঘটনা ছিল না। নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। আমাদের ভাবতে হবে তারা আগে কীরকমভাবে তারা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন বা প্রাণতুচ্ছ করেছেন বা তাদের জীবন বিপন্ন করেছেন। তিনি তো থাকতেই পারতেন ওই ওই স্কুলটা সরকারি চাকরিতে, আমেরিকায় গিয়ে থাকতে পারতেন, একটা সুন্দর জীবন থাকতো, তার সুযোগ তারপরেও এসেছিল, কিন্তু তিনি যাননি। কী ছিল, এই পোড়া দেশে পড়েছিলেন এবং উনি মারা যান। তার এই টিটেনাস হয়ে গিয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর বিনা চিকিৎসায় পড়ে থেকে তার টিটেনাস হয়ে যায় এবং সেখানে তিনি মারা যান। ইনার নাম শ্রী সুহাসিনী গাঙ্গুলি। উনার নামে একটা খুঁজলে আপনারা কলকাতায় একটা ছোট রাস্তাও পাবেন, কিন্তু আমরা কেউ জানি না তিনি কে ছিলেন, কি করেছিলেন। হারিয়ে গেছেন তারা। আমরা না ঠিকমতো শ্রদ্ধা বোধহয় দিতে শিখিনি, জানি না, বললাম তো আমরা জানি না। আমাদের তাঁর প্রতি শ্রদ্ধা রইল। আবার পরের সপ্তাহে আসব আগামী পর্ব নিয়ে। নমস্কার।